আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো এবং সুস্থতার সাথে তোমাদের সামনের যে ভর্তিযুদ্ধ, সেই ভর্তিযুদ্ধের প্রস্তুতি একদম ঠিকঠাক নিচ্ছ। তোমরা ইতিমধ্যে হয়তোবা বিভিন্ন কোর্সে এনরোল করছো, বিভিন্ন প্ল্যাটফর্মের কোর্সে এনরোল করছো এবং এই প্ল্যাটফর্মের কোর্সে এনরোল করার ক্ষেত্রে তোমাদের জন্য সবচেয়ে জরুরি যে বিষয়টা দেখা, সেটা হচ্ছে যে আসলে কোন প্ল্যাটফর্ম ঠিক কেমন ক্লাস নেয়। নিছক সেলিব্রিটি দেখে অথবা অন্য যে কোনো বিষয়ে আকৃষ্ট হয়ে ভর্তি হওয়ার পরে আফসোস না করাটাই বেটার হবে। তো যাই হোক, স্কুল অফ এক্সিলেন্স তোমাদের জন্য নিয়মিত নিয়ে আসছে একেবারে সাধারণ জ্ঞানের গুরুত্বপূর্ণ বিষয়গুলো, যে বিষয়গুলো তোমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় যে বিষয়গুলো থেকে প্রশ্ন আসে, যে বিষয়গুলো থেকে প্রশ্ন শিক্ষকেরা করে থাকেন। তাহলে আমরা তারই ধারাবাহিকতায় আজকে বিভিন্ন ব্যক্তিত্ব এবং উক্তির মূলত ক্লাসের প্রথম পার্টটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো। আজকে আমরা 10 জন একদম বিশ্বসেরা দার্শনিক ব্যক্তিত্ব নিয়ে আলাপ করবো এবং তাদের দর্শনের সাথে তোমাদেরকে পরিচয় করিয়ে দেব। তাহলে আমরা আমাদের ক্লাসে চলে যাই এবং একে একে আমরা আমাদের পড়াগুলো পড়তে থাকি, দেখতে থাকি। তোমরা লক্ষ্য করো, একদম প্রথমে আমরা যাকে নিয়ে আলোচনা করব তিনি হচ্ছেন সক্রেটিস। দার্শনিক নিয়ে কথা হবে বা দর্শন নিয়ে কথা হবে আর সক্রেটিসের বিষয় আসবে না, এটা তো হয় না। তিনি বললেন নো দাই সেলফ। তিনি বললেন জ্ঞান কেবলমাত্র কিসের জন্যে? জানার জন্যে। তাহলে জানার জন্যেই জানা বা নির্মোহ জ্ঞান অথবা নিজেকে জানো, এই কথাগুলো, এই ধারণাগুলো যে ব্যক্তির মধ্য দিয়ে আমাদের এই মস্তিষ্কে এসে পৌঁছেছে, তিনি হচ্ছেন সক্রেটিস। গ্রিসে জন্মগ্রহণ করেছেন, তার জীবনটাও মোটামুটি গ্রিসেই কাটিয়েছেন এবং শেষ পর্যন্ত তার যে সহচর, তাদের কাছ থেকেই প্রতারিত হয়ে, তাদের কাছ থেকে উত্থাপিত অভিযোগের কারণে এবং যাদেরকে তিনি জ্ঞানের মাধ্যমে মুক্তি দিতে চেয়েছিলেন, সেই মানুষগুলোর কাছ থেকে উত্থাপিত অভিযোগের কারণে শেষ পর্যন্ত হেমলোক লতার বিষ পানে শাস্তি গ্রহণের মাধ্যমে মৃত হতে, মারা যেতে বাধ্য হয়েছেন। তাহলে এই হচ্ছেন সক্রেটিস, যাকে বলা হয় জ্ঞানের পিতা। তাহলে সক্রেটিসকে কি বলা হচ্ছে? সক্রেটিসকে বলা হচ্ছে কি? সক্রেটিসকে বলা হচ্ছে জ্ঞানের পিতা। এই যে জ্ঞানের পিতা বলা হচ্ছে সক্রেটিসকে, লক্ষ্য করতে হবে। সক্রেটিসকে কেন জ্ঞানের পিতা বলা হচ্ছে? সক্রেটিস এমন একটা সময়ে, তার মানে খ্রিস্টপূর্ব 469 অব্দ, এই যে খ্রিস্টপূর্ব 469 অব্দ, তার মানে খ্রিস্টেরও জন্মের 469 বছর আগে একজন মানুষ জন্মগ্রহণ করলেন গ্রিসে এবং তিনি জ্ঞান নিয়ে বা তিনি দর্শন নিয়ে এমন এমন কিছু কথা বললেন, এমন কিছু চিন্তার খোরাক আমাদেরকে দিলেন, যে ধরনের চিন্তা তার আগে কেউ করেনি, তার আগে এই ধরনের কথা কেউ বলেনি, বা বললেও কোনো দালিলিক প্রমাণ অ্যাভেইলেবল নেই বা আমাদের পর্যন্ত এসে পৌঁছেনি। তাহলে সক্রেটিস প্রথম জ্ঞান নিয়ে, এই বিশ্ব নিয়ে, সভ্যতা নিয়ে অথবা মানুষকে প্রশ্ন করার এমন দক্ষতা তিনি মানুষকে দিতে চাইলেন, যেটার আগে আসলে কেউ দেয়নি। তাহলে জ্ঞানের পিতা সক্রেটিসের জন্ম 469 অব্দে গ্রিসে। তিনি একজন গ্রিক দার্শনিক এবং এই মহান দার্শনিক সম্পর্কে লিখিত তথ্য পাওয়া যায় কেবলমাত্র প্লেটোর ডায়ালগ থেকে। তাহলে বিশেষ করে শুধু প্লেটো না, প্লেটোর ডায়ালগ থেকে তার তো লিখিত তথ্য পাওয়া যায় এবং তার সাথে এই যে জেনোফন আছে, তারপরে হচ্ছে যে এরিস্টোফেনিসের যে রচনা আছে, সেগুলো থেকেও কিছু 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 তথ্য পাওয়া যায়। এবং আমি বলেছি যে এই ব্যক্তির যে বিখ্যাত উক্তি কি, নো দাই সেলফ, নিজেকে জানো। তোমরা যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট আছো, তোমাদের জন্যও একইভাবে নিজেকে জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি সবসময় এই কথাটা বলি যে তোমাদের জন্য নিজেকে জানা খুবই গুরুত্বপূর্ণ। তোমাদেরকে বুঝতে হবে যে তোমরা ঠিক সোসাইটির কোন জায়গাটা বিলং করো, জ্ঞানগত দিক থেকে তোমরা কোন জায়গাটা বিলং করো এবং তোমাদের সামর্থ্য ঠিক কতটুকু আছে। তুমি যদি একবার তোমার সামর্থ্য সম্পর্কে ওয়াকেফাল হয়ে যাও, তুমি যদি একবার তোমার সামর্থ্য সম্পর্কে তোমার সুস্পষ্ট ধারণা চলে আসে যে তোমার ঠিক কোন জায়গায় থাকা দরকার বা তোমার ঠিক কি করা দরকার, তাহলে কিন্তু তুমি তোমার নিজের ভেতরকার যে শক্তি আছে সেটাকে আনলিশ করতে পারবা এবং এইটার মাধ্যমেই মূলত মানুষ কি সফলতার সেরা জায়গায়, সবচেয়ে উঁচু জায়গাটাতে পৌঁছাতে পারে। আমাদের এই সক্রেটিস একই কথা বলেছেন, তিনি বলেছেন নো দাই সেলফ, তার মানে তিনি বলেছেন নিজেকে জানো এবং বলেছেন ভার্চু ইজ নলেজ। এই দুটো তার বিখ্যাত উক্তি। অথচ যে মানুষটা সবাইকে নিজেকে জানতে বললেন, সেই মানুষটার ব্যাপারেই কি হলো, 399 সালে খ্রিস্টপূর্ব 399 অব্দে তাকে যুবকদের বিপথে পরিচালনা এবং রাষ্ট্রের প্রচলিত দেবতাদের প্রতি অবিশ্বাসের অভিযোগে তার বিচার করা হয় এবং তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয় হেমলোক লতার বিষ পানে। তার মানে একটা হচ্ছে ওই হেমলোক লতা আছে, যেটা বিষাক্ত একটা লতা, সেটার বিষ পানে শেষ পর্যন্ত সক্রেটিস মৃত্যুবরণ করেন। কিন্তু সক্রেটিসের জন্ম দার্শনিক হিসাবে এবং তার মৃত্যু যেটাই হোক, তার মাধ্যমে গ্রিসের বিখ্যাত দার্শনিক ত্রয়ের জন্ম হয়। তার মানে গ্রিসের বিখ্যাত 3জন যে দার্শনিক আছে, সক্রেটিস, প্লেটো এবং এরিস্টটল, এই 3জনের প্রথম ব্যক্তিটি হচ্ছেন কে?
আমাদের সক্রেটিস। সক্রেটিসের পরে তাই আমরা যাকে নিয়ে আলোচনা করব তিনি হচ্ছেন প্লেটো। এই যে প্লেটো যিনি, তিনি সক্রেটিসের শিষ্য ছিলেন, সক্রেটিসের শিষ্যদের মধ্যে একজন ছিলেন, এবং ওই যে সক্রেটিসের জীবন সম্পর্কেও কিন্তু আমরা প্লেটোর রচনা থেকেই জানতে পারি। এছাড়া তিনি তো গণিতজ্ঞ ছিলেন, হ্যাঁ, ম্যাথ নিয়ে তিনি অনেক কিছু বলে গেছেন, করে গেছেন, এবং দার্শনিকও ছিলেন। তার একটি স্কুল ছিল যেটার নাম হচ্ছে একাডেমিয়া, এবং একাডেমিয়া হচ্ছে মোটামুটি গ্রিসের শুধু না, ওই সময়কার পৃথিবীর, মানে যে সময়টাতে প্লেটো বিলং করতেন ওই সময়কার পৃথিবীর একদম প্রথম দিককার, বলা যায় একদম প্রথম একটা স্কুল। যে স্কুলটা কে দিয়েছিলেন? প্লেটো দিয়েছিলেন। এবং পিয়ার টু পিয়ার যে শিক্ষাদান করার ব্যবস্থা, তার মানে তুমি একজন গুরুর কাছে যাবে, গিয়ে শিখবে, সেই গুরুর কাছে যাওয়া এবং শেখার যে শিক্ষা ব্যবস্থাটা, এটা কিন্তু শুরু করেছিলেন বেসিক্যালি প্লেটো। তাহলে তার উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে দ্য রিপাবলিক। এই রিপাবলিক গ্রন্থটা নিয়েও তো এখন পর্যন্ত বিস্তীর্ণ পাঠচক্র হয় আমাদের দেশে। যারা এই যে দেখবা যে খুব জ্ঞানী জ্ঞানী কথাবার্তা বলেন টকশোতে গিয়ে, তারাও কিন্তু এই রিপাবলিক থেকে উদ্ধৃতি দেন। তাহলে যে গ্রন্থের জন্ম হয়েছে খ্রিস্টের জন্মের সে 400 বছর আগে, কমপক্ষে সেই 400 বছর আগে জন্ম হওয়া একটা গ্রন্থ, সেই গ্রন্থ থেকে এখনকার যুগেও, তার মানে এই 2026-27 সালে এসেও কি পরিমাণ প্রাসঙ্গিক থাকতে পারে একটা ব্যাপার, সেটা কিন্তু আমরা প্লেটোর এই দি রিপাবলিক থেকে বুঝতে পারি। এবং প্লেটো মনে করতেন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব থাকা উচিত জ্ঞানী এবং দার্শনিকদের কাছে। কারণ কি? জ্ঞানী এবং দার্শনিকদের কাছে যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব থাকে, তাহলে রাষ্ট্র পরিচালনা সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত কি আসবে? অবশ্যই জ্ঞানের মাধ্যমে আসবে, তাই না? তুমি যদি জ্ঞানী হও তাহলে তোমার কথাবার্তাও কি হবে? একজন জ্ঞানী ব্যক্তির মতোই হবে। তাহলে এর থেকে জ্ঞানী রাজা বা দার্শনিক রাজা এই বিষয়ের বা এই কনসেপ্টটা আস্তে আস্তে জন্মলাভ করলো। তাহলে এই দার্শনিক রাজা যে কনসেপ্টটা আছে, হ্যাঁ, রাষ্ট্রবিজ্ঞানে এই যে দার্শনিক রাজা যে কনসেপ্টটা আছে বা ফিলোসফার কিং যে মানে যে ধারণাটা আছে, এই ধারণাটা জন্ম নিয়েছে কার মাধ্যমে? প্লেটোর মাধ্যমে, যিনি ছিলেন সক্রেটিসের শিষ্য। এবং তার অন্যান্য বিখ্যাত রচনা আছে, যে অ্যাপোলজি, তারপর হচ্ছে সিম্পোজিয়াম, হ্যাঁ, ফেডো, তারপরে হচ্ছে যে টিমাউস এবং দ্য লজ, হ্যাঁ, এগুলো হচ্ছে তার অন্যান্য বিখ্যাত রচনা। তাহলে আমরা সক্রেটিস দেখলাম, প্লেটো দেখলাম, এরপরে আমরা দেখব যথারীতি এরিস্টটল। সক্রেটিস এবং প্লেটো যতটা বিখ্যাত, এরিস্টটল আসলে তার চেয়ে কম বা বেশি বিখ্যাত, সে আলোচনা আমরা পরে করব। তিনি অনেক বেশি প্রভাবশালী ছিলেন। এরিস্টটল তার সমসাময়িক সময়ে এমন কোনো জ্ঞানের শাখা নাই যে শাখা নিয়ে তিনি কথা বলে যাননি। তিনি ধর্ম নিয়ে কথা বলেছেন, বিজ্ঞানের প্রায় সকল শাখা নিয়ে তিনি কথা বলেছেন, প্রাণীবিদ্যা বলে মানে বিজ্ঞানের একটা শাখার বলা যায় তিনি জনক। একই সাথে তিনি দর্শনের বিভিন্ন শাখা নিয়ে কথা বলেছেন, তিনি সুর এবং সঙ্গীত নিয়ে কথা বলেছেন, ম্যাথের বিভিন্ন সূত্র আমরা দেখেছি এরিস্টটলের হাত দিয়ে এসেছে, এরিস্টটলের মাথা থেকে এসেছে। এমনকি এরিস্টটল যে বলে গিয়েছিলেন যে সূর্য পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে, অথবা পৃথিবী গোলাকার নয়, পৃথিবী চ্যাপ্টা, এই কনসেপ্টটা দীর্ঘদিন পর্যন্ত মানুষকে হন্ট করেছে। এরিস্টটলের নামে গ্রিস না শুধুমাত্র, পৃথিবীর বিভিন্ন দেশে, পাশ্চাত্যের বিভিন্ন দেশে মন্দির পর্যন্ত ছিল যেখানে এরিস্টটলের মূর্তি ছিল, মানুষজন পূজা করত। তাহলে ধরো যে তুমি জন্মগ্রহণ করছো 1000 সালের দিকে, খ্রিস্টাব্দ 1000 সালের দিকে, এবং জন্মগ্রহণ করার পরে বা 1500 সালের দিকে জন্মগ্রহণ করার পরে তুমি যে কোনো, তুমি বলছো যে পৃথিবী গোল, অথবা পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরছে, সূর্য একটা নক্ষত্র, পৃথিবী একটা গ্রহ, এই টাইপের কথাবার্তা যদি তুমি বলো, তাহলে তোমার সিম্পল একটাই শাস্তি ছিল, সেটা হচ্ছে তোমার আগুনে পুড়ায় মেরে ফেলবে। কেন? কারণ মনে করবে যে তুমি যে যা বলছো হয় তোমার মস্তিষ্ক বিকৃতি ঘটেছে। এবং আসলে মস্তিষ্ক বিকৃতির সাথে ওই সময় মানুষ পরিচিত ছিল না। মানুষ মনে করতো কেউ যদি পাগল হয়ে যায়, মানুষ মনে করতো তার জিনে ধরছে। মানে জিনে ধরা বলতে মানে তার উপর, বা সে নিজেই ডাইনি হয়ে গেছে, হ্যাঁ, সে একজন উইচ, কাজে তখন তাকে পুরায় মেরে ফেলা হইতো, একদম শহরের মাঝখানে নিয়ে একটা পায়ের সাথে জড়ায় তারপরে কাঠটার দিয়ে আগুন ধরায় দেওয়া হতো, একদম জ্বলন্ত চিতা আর কি। সতীদাহ হচ্ছে মারাত্মক অবস্থা। ঠিক আছে? তাহলে এরিস্টটল এরকমই প্রভাবশালী ছিলেন তার সময় এবং তার পরবর্তী সময়ে। সে এরিস্টটল ছিলেন কি, দ্য পলিটিক্স এই গ্রন্থের রচয়িতা। তিনি ছিলেন প্লেটোর স্টুডেন্ট। তিনি ছিলেন এই যে লাইসিয়াম, হ্যাঁ, লাইসিয়াম নামে একটা স্কুল তার ছিল, এই লাইসিয়াম নামক যে জ্ঞান চর্চা প্রতিষ্ঠান, সেটার তিনি ছিলেন প্রতিষ্ঠাতা। তিনি একজন যুগশ্রেষ্ঠ বিজেতা, যে আলেকজান্ডার দ্য গ্রেট আছে না, ওই যে মেসিডোনিয়ার রাজা ফিলিপের ছেলে যে আলেকজান্ডার দ্য গ্রেট, সে আলেকজান্ডার দ্য গ্রেটের টিচার তিনি ছিলেন, সরাসরি দীক্ষাগুরু তিনি ছিলেন। এবং একই সাথে এই ভদ্রলোক, হ্যাঁ, এই ভদ্রলোক তাকে এই যে যৌথভাবে পশ্চিমা দর্শনের জনক বলা হয় প্লেটোর সাথে, প্রাণীবিজ্ঞানের জনক বলা হয়, যুক্তিবিদ্যার একটা গুরুত্বপূর্ণ শাখা তার হাত ধরে এসছে। আমি বলছি ম্যাথে তার ভালো দখল ছিল এবং তিনি বলে গেছেন, জ্যোতির্বিজ্ঞানে তার পারদর্শিতা ছিল, তিনি বলে গেছেন, ইভেন সঙ্গীত নিয়েও তিনি কথা বলেছেন। এছাড়া যা কিছু আমরা চোখে দেখি না, মেটাফিজিক্স,
এই মেটাফিজিক্স এবং এই যে নিকোমেকিয়ান এথিক্স, মেটাফিজিক্স, পোয়েটিক্স, কবিতা, হ্যাঁ, এবং অন দ্য সোল, এইগুলো আত্মা নিয়ে তার গবেষণা আছে। পলিটিক্স তো তার সবচেয়ে বিখ্যাত গ্রন্থ, হ্যাঁ, পলিটিক্স। তাহলে এরিস্টটল একাধারে রাজনীতি, রাষ্ট্রবিজ্ঞান, ধর্ম, সাহিত্য, সংস্কৃতি, মানে এমন কোনো শাখা নাই জানিয়ে তিনি কথা বলেন নাই। তো এরিস্টটল বলেছেন যে মানুষ হচ্ছে কি নর্মালি একটা রাজনৈতিক প্রাণী বা পলিটিক্যাল অ্যানিমাল, এটা বলেছেন এরিস্টটল। এবং বারবার এরিস্টটলের উক্তি হিসাবে এই প্রশ্নটা কিন্তু বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আসে। শুধু বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা না, তুমি বাংলাদেশের যত পরীক্ষা দিতে যাবা সব জায়গায় এই যে মানুষ স্বভাবতই রাজনৈতিক প্রাণী বা মানুষ মূলত রাজনৈতিক প্রাণী বা এই পলিটিক্যাল এনিম্যাল, এই কথাটা সর্বপ্রথম ব্যবহার করেছেন কিন্তু কে? এরিস্টটল। তাহলে আমরা দেখবো এরপরে রুশো। রুশোর জন্ম হচ্ছে সুইজারল্যান্ডে, কিন্তু তাকে বলা হয় ফরাসি বিপ্লবের অগ্রপথিক। কেন? কারণ রুশো মূলত ফ্রেঞ্চ ভাষাভাষী ছিলেন, তার লেখালেখি বেশিরভাগই ফ্রেঞ্চ ভাষায়। এবং রুশোর আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যখন ফরাসি বিপ্লব হয় তখন তার এই লেখালেখি, তার যে চিন্তা, এটা যারা বিপ্লবী ছিল তাদেরকে গভীরভাবে অনুপ্রাণিত করেছিল। এবং এই কারণে এই যে ফরাসি বিপ্লবের স্লোগান আছে সাম্য, স্বাধীনতা, ভ্রাতৃত্ব, এটা কিন্তু তার একটা অমর উক্তি। সেটাই পরবর্তীতে ফরাসি বিপ্লবীরা কি করেছিল, তার মানে স্লোগান হিসেবে, ফরাসি বিপ্লবের স্লোগান হিসেবে তারা ব্যবহার করছিল। এবং একই সাথে সোশ্যাল কন্ট্রাক্ট বা সামাজিক চুক্তি যে মতবাদটা আছে, সোশ্যাল কন্ট্রাক্ট বা সামাজিক চুক্তি যে মতবাদটা আছে, সেটার জনক হচ্ছেন জ্যাক রুশো। ঠিক আছে? তাইলে এই রুশো সামাজিক চুক্তি বা সোশ্যাল কন্ট্রাক্ট, এটা কিন্তু তার বিখ্যাত গ্রন্থও বটে। এবং এই গ্রন্থের মাধ্যমে তিনি এই তত্ত্বকে পরিচয় করিয়ে দিয়েছেন। এবং তার বিখ্যাত বক্তব্য হচ্ছে ম্যান ইজ বর্ন ফ্রি বাট এভরিহোয়ার হি ইজ ইন চেঞ্জ। এই যে রুশো বলছেন যে মানুষ কি মুক্তভাবে জন্মগ্রহণ করে, কিন্তু প্রত্যেক জায়গায় সে শৃঙ্খলে আবদ্ধ থাকে। রুশো যে এই কথা বলছেন, তার এই কথা তিনি বলে তো মরে গেছেন, কিন্তু আমাদের বিপদে ফেলে গেছেন। কারণ প্রত্যেক পরীক্ষায়, প্রায় প্রত্যেক বছর এই প্রশ্ন মানে কোনো না কোনো পরীক্ষাতে থাকবেই জ্যাক রুশোর। বিশেষ করে এই তার যে স্লোগান সাম্য, স্বাধীনতা, ভ্রাতৃত্ব, এইটা অথবা এইটা, মানে রুশো কোনো না কোনোভাবে কোনো না কোনো পরীক্ষায় তিনি প্রত্যেক বছরই আসছেন এবং আমাদের যারা পরীক্ষার্থী তাদেরকে মোটামুটি তার নাম জানতে বাধ্য করছেন। এবং রুশো মনে করতেন যে সার্বভৌম ক্ষমতার প্রকৃত উৎস হলো জনগণ, জনগণই হচ্ছে সর্বময় ক্ষমতার উৎস। এই ধারণাটাও সর্বপ্রথম রুশো দিয়ে গেছেন এবং এই কারণেই ফরাসি বিপ্লবটা কিন্তু সফল হয়েছিল এই সময়। রুশোর পরে আমরা পড়ব একজন মুসলিম দার্শনিকের কথা, যার নাম হচ্ছে ইবনে খালদুন। ইবনে খালদুন মুসলমান দার্শনিকদের মধ্যে সবচেয়ে প্রভাবশালী দার্শনিক, যার প্রকৃত নাম হচ্ছে ওয়ালিউদ্দিন আব্দুর রহমান। তিনি একাধারে সমাজবিজ্ঞানী ছিলেন, রাজনীতিবিদ ছিলেন, অর্থনীতিবিদ ছিলেন, ইতিহাসবিদ ছিলেন, জ্যোতির্বিদ ছিলেন, হ্যাঁ। এবং তিনি জন্মগ্রহণ করেছেন তিউনিশিয়াতে। কোথায়? তিউনিশিয়াতে জন্মগ্রহণ করেছেন। এইটা কিন্তু অনেক সময় প্রশ্নে আসে, ইবনে খালদুনের জন্ম কোথায়। ইবনে খালদুন সবচেয়ে বেশি বিখ্যাত তার যে গ্রন্থের জন্য বা তার যে কাজের জন্য, সেটা হচ্ছে আল মুকাদ্দিমা। তবে মুকাদ্দিমা শব্দের অর্থ হচ্ছে মূলত ভূমিকা। তাহলে কিসের ভূমিকা আল মুকাদ্দিমা? আল মুকাদ্দিমা মূলত কিতাবুল ইবারের ভূমিকা। কিতাবুল ইবার হচ্ছে সেই বিখ্যাত গ্রন্থ যেটা 23টা ভাষা, মানে 23টা খণ্ডে যেটা লেখা হয়েছে। তাহলে একটা বই যেটা এতই বড়, যেটার খণ্ড হচ্ছে 23টা, এবং সেই 23 খণ্ডের প্রথম 3 খণ্ড হচ্ছে ওই বইয়ের সার নির্যাস বা ভূমিকা। ভাবো, মানে 3টা খণ্ড জাস্ট একটা বইয়ের কি ভূমিকা বা সার নির্যাস, যে ওই বইয়ে বাদ বাকি 20টা খণ্ডে যা লেখা আছে সেটা, সেটার সামারি করা প্রথম 3টা খণ্ডে, এবং সেটাকে ভূমিকা বলা হয়েছে, মুকাদ্দিমা বলা হয়েছে। তো এই মুকাদ্দিমা বা মুকাদ্দামা, এইটা হচ্ছে ইবনে খালদুনের বিখ্যাত গ্রন্থ। আমরা আল মুকাদ্দিমা চিনি, বাট আমরা কিতাবুল ইবার চিনি না। অথচ মূল গ্রন্থের নাম কিন্তু কিতাবুল ইবার, এবং কিতাবুল ইবারের ভূমিকাটাই হচ্ছে মুকাদ্দিমা। ঠিক আছে? তাহলে আল মুকাদ্দিমা এটা হচ্ছে ইবনে খালদুনের বিখ্যাত গ্রন্থ, যেটাতে তিনি আসাবিয়া বা সামাজিক সংহতি তত্ত্ব দিয়েছেন। তাহলে আসাবিয়া, আসাবিয়া বা সামাজিক সংহতি তত্ত্ব যেটা, এই আসাবিয়া বা সামাজিক সংহতি তত্ত্ব যেটা, সেটার জনককে, সেটার জনক হচ্ছেন ইবনে খালদুন। ইবনে খালদুন আসাবিয়া বা সামাজিক সংহতি তত্ত্ব জন্ম দিয়েছেন। এরপরে আমরা দেখব কার্ল মার্কস। আমাদের যারা বর্তমান সময়ের বাম লোকজন আছে তারা কার্ল মার্কসকে চেনে, এবং তাদের সুবাদে আমরাও দুইজন মানুষকে খুব চিনি। একজন হচ্ছেন কার্ল মার্কস, আরেকজন হচ্ছে আমাদের স্টাইলের ফ্যাশন আইকন কে, চে গেভারা, তাই না? চে গেভারাকে চেনে না এরকম বিশ্ববিদ্যালয়গামী স্টুডেন্ট নাই নর্মালি। ঠিক আছে? লা চে, যে হচ্ছে কি ওই যে একটা চুরুট, বিখ্যাত হাভানা চুরুট, এবং তার ওই যে লাল তারকার ক্যাপ মাথায়, ব্রেড ক্যাপ যেটা, এটা একটা খুব আইকনিক ব্যাপার।
তো যাই হোক, এই যে কার্ল মার্কস, তিনি মূলত সমাজতন্ত্রের প্রবক্তা। মানে সমাজতন্ত্র বলে যে জিনিসটা সারা দুনিয়াকে কাঁপিয়েছে, পুরো পুঁজিবাদী জগৎকে ডাইপোলার ওয়ার্ল্ডে বিভক্ত করেছে স্নায়ুযুদ্ধের মাধ্যমে, আর এই সমাজতন্ত্রের প্রবক্তা হচ্ছেন কার্ল মার্কস। তিনি জন্মগ্রহণ করেছিলেন জার্মানিতে, কিন্তু মরেছেন একটা চরম পুঁজিবাদী দেশে। কোন জায়গায়? ইংল্যান্ডে। তাহলে কার্ল মার্কস, যিনি সমাজতন্ত্রের জনক, তিনি মারা গেলেন কোথায়? পৃথিবীর অন্যতম পুঁজিবাদী দেশ ইংল্যান্ডে, তাই না? আচ্ছা, এছাড়া তার বিখ্যাত গ্রন্থ আমরা পড়বো, দাস ক্যাপিটাল তার বিখ্যাত গ্রন্থ, জার্মান আইডিওলজি তার বিখ্যাত গ্রন্থ। এছাড়া আরেকটা বিখ্যাত গ্রন্থের নাম আমাদেরকে দেখতে হবে কার্ল মার্কসের। সেটা কি? কার্ল মার্কসের আরেকটা বিখ্যাত গ্রন্থ আছে, যেটা তিনি ফ্রেডরিক এঙ্গেলস, তার যে সবচেয়ে ঘনিষ্ঠ সহচর, ঠিক আছে, সেই ফ্রেডরিক এঙ্গেলসের সাথে যৌথভাবে লিখেছেন। সেটা হচ্ছে কমিউনিস্ট ম্যানিফেস্টো। তাহলে কমিউনিস্ট ম্যানিফেস্টো বা সমাজতন্ত্রের ইশতেহার, যেটা কমিউনিস্ট, এই ম্যানিফেস্টো বানান কি এটা? ম্যানিফেস্টো, আচ্ছা, নাকি কমিউনিস্ট ম্যানিফেস্টো বানান হয়েছে? আচ্ছা, হইলে হয়েছে, না হইলে নাই। ম্যানুফেস্টো নাকি ম্যানিফেস্টো? আচ্ছা, যেটাই হোক, তো এই যে কমিউনিস্ট ম্যানিফেস্টো যেটা, বা সমাজতন্ত্রের ইশতেহার, এই সমাজতন্ত্রের ইশতেহার, সমাজতন্ত্রের ইশতেহার, এই জিনিসটা লিখছেন কে? কার্ল মার্কস এবং ফ্রেডরিক এঙ্গেলস, দুইজন। পুরো সমাজতন্ত্রকে তিনি বিশ্বের সাথে এভাবে পরিচয় করে দিয়েছেন। এইবার আমরা দেখব জর্জ উইলিয়াম ফ্রেডরিক হেগেল, ঠিক আছে, সংক্ষেপে তার হেগেল বইলেই তোমরা ডাকতে পারো, সমস্যা নেই। হেগেল একজন বিখ্যাত জার্মান দার্শনিক। কোন দেশে হেগেলের জন্ম, এটা বহুবার পরীক্ষায় এসেছে। হ্যাঁ, তিনি তার বিখ্যাত বই হচ্ছে সায়েন্স অফ লজিক। সায়েন্স অফ লজিক ইন্টারেস্টিং না? তিনি লজিক, মানুষ কিভাবে যুক্তি দেবে, সেটা সায়েন্স তিনি কি বইয়ে বের করেছেন। তিনি সেটার প্যাটার্নটা ধরতে চেয়েছেন। এরপরে তিনি বলেছেন, এডুকেশন ইজ দ্য আর্ট অফ মেকিং ম্যান এথিক্যাল। খুবই গুরুত্বপূর্ণ একটা উক্তি তিনি দিয়েছেন, খুবই গুরুত্বপূর্ণ একটা কথা তিনি বলেছেন। কি বলেছেন? বলেছেন যে শিক্ষা মূলত একটা আর্ট। কিসের আর্ট? মেকিং ম্যান এথিক্যাল। মানুষকে কিভাবে আরো যুক্তিবাদী বানানো যায়, মানুষকে কিভাবে আরো কি এথিক্যাল বানানো যায়, মানুষকে কিভাবে আরো এথিক্সে বিশ্বাস করানো যায়, এটার হচ্ছে কি শিক্ষা, এডুকেশন। কিন্তু বর্তমানে কি আসলে, বর্তমান না, কোনো যুগেই কি আসলে এডুকেশন এরকম ছিল যে এডুকেশনের মাধ্যমে মানুষ এথিক্যাল হবে? এডুকেশন কি আসলে এই কাজটা করতে পারছে কিনা? দেখো, আমাদের দেশে সবচেয়ে বড় চোর কারা? যারা সবচেয়ে বেশি শিক্ষিত তারা, তাই না? কাজেই এই যে এডুকেশন ইজ দ্য আর্ট অফ মেকিং ম্যান এথিক্যাল, হেগেলের এই উক্তির সাথে মূলত আমি একমত হইতে পারতেছি না আর কি। তোমরা একমত কিনা সেটা তোমরা কমেন্টে জানাইতে পারো। তবে হেগেল আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, যেটা হচ্ছে দ্বান্দ্বিক বস্তুবাদ। এই দ্বান্দ্বিক বস্তুবাদের যে বিষয়টা, দ্বান্দ্বিক বস্তুবাদের বিষয়টা কিন্তু হেগেলের দর্শন থেকে এর উৎপত্তি। সরাসরি হেগেল এটার জনক না হলেও হেগেলের দর্শন থেকে এর উৎপত্তি পরবর্তীতে ঘটেছে। মিশেল ফুকো তিনি ক্ষমতা এবং ক্ষমতার উৎস, হ্যাঁ, ক্ষমতা এবং জ্ঞানের মধ্যকার সম্পর্ক, এগুলো ছিল তার দর্শনের অন্যতম বিষয়। বিখ্যাত ফরাসি দার্শনিক হচ্ছেন মিশেল ফুকো। তার বিখ্যাত বই ডেথ অ্যান্ড লিবারিন্থ, হ্যাঁ, এটা হচ্ছে মিশেল ফুকোর বিখ্যাত গ্রন্থ। আচ্ছা, মিশেল ফুকোর এই ডেথ অ্যান্ড লিবারিন্থের পাশাপাশি আরেকটা জিনিস মনে করাই দিতে চাই। এমিল ডুরখেইম বলে আরেকজন দার্শনিক ছিলেন। এমিল ডুরখেইম জাস্ট মৃত্যু নিয়ে গবেষণা করেছেন। মৃত্যু, তাও যেন তেন মৃত্যু না, অস্বাভাবিক যে মৃত্যু, সুইসাইড নিয়ে গবেষণা করেছেন। এবং সুইসাইড, এটা হচ্ছে কার? সুইসাইড যে নামে তার একটা গ্রন্থ আছে, ডুরখেইমের সুইসাইড নামে একটা গ্রন্থই আছে রীতিমতো, ঠিক আছে। তিনি সুইসাইড নিয়ে এত গবেষণা করেছেন, সেটা বলার মতো না আর কি। এরপরে দেখো, এই যে মিশেল ফুকো, তিনি বলেছেন ফ্রিডম অফ কনসিয়েন্স অ্যান্ড কনসিয়েন্স এন্টেইলস মোর ডেঞ্জার্স দেন অথরিটি অ্যান্ড ডিসপোজিশন, ঠিক আছে। এটা হচ্ছে তার একটা বিখ্যাত উক্তি। মিশেল ফুকো তার পরবর্তী সময়ের দার্শনিকদের জন্য সবচাইতে বেশি প্রভাব রেখে গেছেন, হ্যাঁ। এবং ডেথ অ্যান্ড লিবারিন্থ, এটা কিন্তু তার বিখ্যাত গ্রন্থ। ফ্রেডরিক উইলিয়াম নিৎসে একজন বিখ্যাত দার্শনিক এবং কবি, যিনি গণতন্ত্রে বিশ্বাস করতেন না, সমাজতন্ত্রে বিশ্বাস করতেন না, ধর্মেও তিনি বিশ্বাস করতেন না। তাহলে তিনি কিসে বিশ্বাস করতেন? এটা একটা প্রশ্ন। নিৎসে সম্পর্কে অনেক প্রশ্ন থাকতে পারে, অনেক কথা থাকতে পারে। নিৎসে সম্পর্কে আমার নিজের একটা ঘটনা আছে, তোমাদেরকে বলি। ফ্রেডরিক উইলিয়াম নিৎসে বলেছেন দ্য বার্থ অফ ট্র্যাজেডি, এটা তার বিখ্যাত গ্রন্থ। এবং তিনি বলেছেন পোকামাকড় কামড়ায় হিংসার কারণে নয়, বাঁচার প্রয়োজনে। হ্যাঁ, তোমরা দেখলে, মানে তার মানসিকতাটা আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। নিৎসে মাত্র ৪৫ বছর বয়সে তার মানসিক ভারসাম্য হারান। তার মানসিক ভারসাম্য হারানোর একটা ঘটনা, সেই ঘটনাটাই আমি তোমাদেরকে বলতে চাই। তোমরা গুগল সার্চ করলেও পাবা। নিৎসে একদিন
বসে আছেন, হঠাৎ করে তিনি দেখেন যে একটা ঘোড়া মানে গাড়ি টেনে নিয়ে যেতে পারছে না, রাস্তার কাদায় ঘোড়ার পা দেবে যাচ্ছে, অথবা ঘোড়া খুব টায়ার্ড, ঘোড়া আগাতে পারছে না, বাট সহিস খুব নৃশংসতার সাথে, নিষ্ঠুরতার সাথে ঘোড়াটাকে চাবুক মারছে। নিচ্ছে যখন দেখলেন এটা, দেখার পরে তার কি যেন হয়ে গেল, হ্যাঁ, তার ভেতরে তিনি এই নৃশংসতাকে, এই নিষ্ঠুরতাকে, একটা অবলা প্রাণীর উপর, যে প্রাণী কথা বলতে পারে না, সেই প্রাণীর উপর মানে এই অত্যাচার তিনি নিতে পারলেন না। তিনি দৌড়ায় গেলেন, দৌড়ায় যেয়ে তিনি ঘোড়াটাকে জড়ায় ধরলেন। জড়ায় ধরে তিনি সহিসকে বললেন যে ওকে মেরো না। সহিসের এই কথা শোনার সময় ছিল না, তার খুব মেজাজ খারাপ ছিল। সে কি করলো, সে নিৎসেরও 2 ঘা মেরে দিল। এখান থেকে নিৎসের মস্তিষ্ক বিকৃতি শুরু। হ্যাঁ, এবং উইলিয়াম নিৎসে শেষ পর্যন্ত পাগল হয়ে গেলেন। আমার কাছে মনে হয় যে নিৎসে মূলত পাগল হয়েছিলেন এই কারণে যে তার মনে হয়েছিল যে একটা ঘোড়া, সে তো বোঝে না, সে তো কথা বলতে পারে না, সে তো অবলা, তার তো বুদ্ধি নেই, কিন্তু যে মানুষটা তাকে মারছে তার তো বুদ্ধি আছে। তাহলে তুমি যখন এই গ্রেট পাওয়ারটা পাচ্ছ, যে তোমার বিবেক আছে, স্বাধীনভাবে চিন্তা করার স্বাধীনতা আছে, উইথ গ্রেট পাওয়ার কামস গ্রেট রেসপন্সিবিলিটি না? কাজেই তখন তোমাকে কি করতে হবে, তোমার বিবেককে তো কাজে লাগাতে হবে। তো এই যে মানুষ তার বিবেককে কাজে লাগায় না, তার এই স্বাধীন যে বুদ্ধি সেটাকে কাজে লাগায় না, নিৎসে এই ব্যাপারটা তা আহত হয়েছিলেন। এবং তিনি চারপাশের যে অনাচার, যে অত্যাচার, যে অবিচার, এই সব কিছুর জন্য হয়তোবা তার নিজেকে দায়ী মনে করতে শুরু করেছিলেন। এইটা নিৎসের পাগল হওয়ার একটা অন্যতম কারণ হতে পারে। এরপর দেখব কনফুসিয়াস। চেহারা দেখলে আমরা বুঝি বিখ্যাত চীনা দার্শনিক, তার প্রকৃত নাম হচ্ছে খুনসিউ। তিনি যে মতবাদ প্রচার করেন তা কনফুসিয়াসিজম নামে পরিচিত। এই যে কনফুসিয়াস এখন পর্যন্ত চীনের সবচেয়ে বিখ্যাত দার্শনিক। লাওৎসের পরে বা লাওৎসের সমসাময়িক সময়ের বিখ্যাত দার্শনিক হচ্ছেন কনফুসিয়াস। এবং এই তাওবাদ নামে যে একটা আলাদা মানে আলাদা একটা ধারা চীনে আছে, তারপরে এই কনফুসিয়াসের ইজম, যেটা কনফুসিয়াসিজম, ঠিক আছে, এটাই কিন্তু সবচেয়ে জনপ্রিয় মতবাদ। এর মূল কথা হচ্ছে এটা খুবই অহিংস মতবাদ, এবং যে শুধুমাত্র শিক্ষা নয় বরঞ্চ নীতিবাক্যের মাধ্যমে মানুষকে অসৎ কাজ থেকে বিরত রাখা সম্ভব, এটা বিশ্বাস করতেন কনফুসিয়াস। এবং তিনি তার সমস্তটা জীবন নীতিবাক্যের কথা তিনি বলে গেছেন। তাহলে এই যে আমরা এই দার্শনিকদের সম্পর্কে আজকে বললাম, আমরা বিশ্বের অন্যান্য যে বিখ্যাত ব্যক্তিত্ব আছে এবং তাদের উক্তি এক এক করে নিয়ে একইভাবে তোমাদের সামনে হাজির হব। আজকের মতো পৃথিবীর বিখ্যাত 10 জন দার্শনিকের মোটামুটি যে বিখ্যাত উক্তিগুলো আছে, তাদের যে বিখ্যাত কর্মগুলো আছে, সেই বিষয়গুলো তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। তোমরা মন্তব্যের ঘরে জানাবে যে আজকের ক্লাসটা তোমাদের কাছে কেমন লাগলো। তোমরা জানাবে যে তোমরা কোন বিষয়ের এক্সাক্ট ক্লাস চাও বা কোন ব্যাপারগুলো সম্পর্কে তোমরা জানতে চাও। আমরা সেই ব্যাপারগুলো সম্পর্কে তোমাদেরকে জানানোর চেষ্টা করব। একই সাথে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিকগুলো আছে, সেই টপিকগুলো নিয়ে তোমাদের জন্য সাধারণ জ্ঞানের এই ক্লাস চলমান থাকবে প্রত্যেক দিন সন্ধ্যা 7:30টায়। তোমাদের সাথে দেখা হচ্ছে ইনশাআল্লাহ। আবার তোমাদের সাথে দেখা হবে, কথা হবে বারবার। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।